একদিন একটি নির্জন রাতে একটি ভয়াবহ ঘটনা ঘটে যায়। এক অপরিচিত ব্যক্তি একটি মেয়েকে অপহরণ করে। ধারালো কিছু দিয়ে সেই মেয়েটিকে আঘাত করতে চায়, কিন্তু সে অবাক হয়ে যায় এটা ভেবে যে এই পরিস্থিতিতেও মেয়েটি কোনোভাবে তাকে ভয় পাচ্ছে না। এরপর ওই ব্যক্তি আরও কিছু বড় একটা বের করে, কিন্তু সেটা দেখার পরও মেয়েটির মধ্যে তেমন কিছুই পরিবর্তন হয় না। উল্টে মেয়েটি হাসতে শুরু করে। তখন ওই ব্যক্তি রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি হাসছো কেন? মেয়েটি সাহসের সাথে উত্তর দেয়, তুমি আমাকে আঘাত করতে পারবে না, কারণ আমার বয়ফ্রেন্ড আমাকে বাঁচিয়ে নেবে। এই সাহসী মেয়েটির নাম দামিনী। সে স্টেশনে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ এক ব্যক্তি এসে তার মুখে কিছু একটা স্প্রে করে তাকে অজ্ঞান করে দেয়। তবে পুরোপুরি অজ্ঞান হওয়ার আগে দামিনীর চেহারায় একটা ভয়হীন হাসি লক্ষ্য করা যায়, কারণ সে তার অন্ধ বয়ফ্রেন্ড গৌতমকে স্টেশনে আসতে দেখেছিল। এই ব্যক্তি প্রথমে ঘাবড়ে যায়, কিন্তু যখন সে দেখে ছেলেটি অন্ধ, সে নিস্তব্ধে দামিনীকে নিয়ে চলে যায়। গৌতমের সন্দেহ হয় এবং দামিনীকে খুঁজতে থাকে। কথায় আছে এই ধরনের মানুষগুলোর বিশেষ রকম গুণ থাকে। কিছুক্ষণ খোঁজার পর সে দামিনীর হাতের আংটি খুঁজে পায়। এতে তার সন্দেহ নিশ্চিত হয় যে তার প্রেমিকা নিশ্চয়ই কোনো বিপদে রয়েছে। আমাদের মূল গল্পের শুরুতে একটি নির্জন জায়গায় আরও একটি ঘটনা ঘটে, যেখানে একটি মেয়েকে ভয়ানকভাবে আঘাত করা হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। এই শহরেই গৌতম নামের একটি অন্ধ যুবক দামিনী নামের একজন রেডিও জকির প্রেমে পড়েছে। যদিও এই বিষয়ে বন্ধু রাজনায়ক তাকে সাহায্য করে। গৌতম দামিনীর পিছু করে এবং গান গেয়ে সে দামিনীকে ইমপ্রেস করার চেষ্টা করে। এর কিছুক্ষণ পর সে দামিনীকে প্রপোজ করে, কিন্তু দামিনী তাকে সরাসরি মুখের ওপর না বলে না। দামিনী বলে, আগামীকাল আমি একটি বিশেষ জায়গায় যাচ্ছি, যদি তুমি সেই জায়গা থেকে আমাকে খুঁজে পাও তাহলে আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারি। অ্যাকচুয়ালি দামিনীও গৌতমকে পছন্দ করে, কিন্তু মেয়েরা যেমনটা হয়, প্রথমে ঝট করে কাউকে হ্যাঁ বলে না। যাই হোক, দামিনী গৌতমকে একটি ক্লু দেয়। সে বলে পরের দিন রেডিওর প্রোগ্রামটি মনোযোগ দিয়ে শুনতে। পরের দিন গৌতম রেডিওতে দামিনীর প্রোগ্রাম মনোযোগ দিয়ে শোনে। রাতে দামিনী একটি রেলওয়ে স্টেশনে গৌতমের জন্যই অপেক্ষা করছিল, কারণ তার বিশ্বাস গৌতম অবশ্যই আসবে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরও গৌতম সেখানে আসে না। তার বদলে সেই সাইকো কিলারকে আমরা দেখতে পাই। লোকটি দামিনীর মুখে কিছু একটা স্প্রে করে তাকে অজ্ঞান করে দেয়। পুরোপুরি অজ্ঞান হওয়ার আগে দামিনী গৌতমকে স্টেশনে আসতে দেখে এবং তার মুখে একটা হাসি ফুটে ওঠে। গৌতম স্টেশনে আসার পর দামিনীর পারফিউমের গন্ধ পায়। গৌতম বেঞ্চের দিকে এগিয়ে যায়। কিলার চুপি সারে দামিনীকে কাঁধে তুলে গৌতমের সামনে দিয়ে চলে যায়। গৌতমের মনে হয় কিছু একটা গোলমাল হয়েছে, তাই সে পুলিশকে ফোন করে এবং ঘটনাটির বিস্তারিত জানায়। কিলার দামিনীকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সে দামিনীকে আঘাত করার পরিকল্পনা করে, কিন্তু হঠাৎ তার নজর পড়ে দামিনীর মুখের দিকে, কারণ তার মুখে কোনো ভয় নেই, বরং সে হাসছে। কিলার জিজ্ঞাসা করে, তোমার প্রাণে কি ভয় নেই? দামিনী উত্তর দেয়, আজ থেকে ঠিক 7 দিন পর আমার জন্মদিন। এই 7 দিনের মধ্যে আমি যদি গৌতমের কাছে পৌঁছাতে না পারি, তাহলে আমি যেখানেই থাকি না কেন, আমি নিশ্চিত সে আমাকে খুঁজে বার করবে। দামিনীর এই কথা শুনে কিলার তাকে আঘাত না করার সিদ্ধান্ত নেয় এবং তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। এবং সে বলে, যখন গৌতম তোমাকে খুঁজতে আসবে তখন আমি তার মাথা কেটে তোমার হাতে রাখবো এবং তোমার মাথা কেটে তার হাতে রাখবো। পরের দিন কিলার একটি মহিলার দেহ বাইরে ফেলে দেয়। গতকাল রাতে সেই মহিলার শিকার করেছে। দামিনীও তার শিকার হতে পারত, কিন্তু দামিনী কিছুটা মাইন্ড গেম খেলেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যাই হোক, এরপর ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। গৌতম সেখানে আসে এবং গন্ধ থেকে বুঝতে পারে এটা দামিনী নয়। এরপর গৌতম সাইকিয়াট্রিস্ট ডক্টর সুশীলার কাছে যায়। ডক্টর সুশীলা জানায় কিলার সাধারণত কাউকে বাঁচিয়ে রাখে না, তবে তিনি গৌতমকে সাহস দেন। এরপর গৌতম পুলিশ কমিশনারের কাছেও সাহায্য চাইতে যায়। সেখানে কনস্টেবল তাকে কমলা নামের একজন প্রাক্তন পুলিশ অফিসারের কথা জানায়। গৌতম তার কাছে সাহায্য চাইতে গেলে প্রথমে কমলা রাজি হয় না, কারণ সে একটি দুর্ঘটনায় হাত পা হারিয়েছে। তবে পরে সে গৌতমকে সাহায্য করতে রাজি হয়ে যায় এবং তারা সিআইডি অফিস থেকে কেসের তথ্য সংগ্রহের পরিকল্পনা করে। কমলা জানতো কোথায় কি তথ্য রাখা আছে। গৌতম অফিসে পৌঁছে ডকুমেন্টসগুলো খুঁজতে শুরু করে। কমলার সাহায্যে কনস্টেবল আকবর গৌতমকে কিছু ডকুমেন্টস দেয়। এদিকে পুলিশ গতকালের ওই মৃত মহিলাটির এলাকা থেকে কিছু তথ্য সংগ্রহ করে, যেমন কিলার একজন ধনী ব্যক্তি এবং তার বয়স 28 থেকে 30 বছরের মধ্যে। এদিকে কিলার আরও একটি মহিলাকে অপহরণ করে নিয়ে আসে। তার পরিকল্পনা ছিল গৌতমের সামনে তাকে আঘাত করার, কিন্তু গৌতমের দ্রুত পদক্ষেপ এবং কমলার সহায়তায় কিলারের চক্রান্ত সম্পূর্ণ ভেস্তে যায়। কারণ কমলা যখন কনস্টেবল আকবরের দেয়া সেই ডকুমেন্টসগুলো স্টাডি করে, তখন সে জানতে পারে মোট 14টি মেয়ে নিখোঁজ হয়েছে, যাদের মধ্যে 4 জন ছিল যৌনকর্মী এবং বাকি সব মেয়েরা তাদের নিজস্ব ফিল্ডে সফল ছিল এবং এই মেয়েদেরকে দিনে দুপুরে রাস্তা থেকে গায়েব করা হয়েছে। গৌতম পুলিশের সাহায্য নিয়ে সব ভিকটিমদের বাড়িতে যায়
এবং তাদের অপহরণের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। সকলেই একই কথাই বলে, তাদের মেয়েরা বাড়ি ফেরার পথে রাস্তা থেকে গায়েব হয়ে গেছে। এইসব শোনার পর গৌতম প্রতিটি জায়গায় যায় যেখানে এই মেয়েদের শেষবার দেখা গিয়েছিল। গৌতম বুঝতে পারে যে সবকটি ক্রাইম সিনে একটি কমন জিনিস রয়েছে, অর্থাৎ একটি ডাস্টবিন। গৌতম এবং কমলা বুঝতে পারে যে যখন মেয়েরা বাড়ি ফিরছিল তখন তারা ডাস্টবিনের সামনে কিছু একটা দেখেছিল। পাশেই খেলা করা কয়েকটি বাচ্চাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়। জানা যায় তারা রূপা নামের একটি মেয়ের হাতে একটি বাচ্চা কুকুর দেখেছিল। এই তথ্য থেকে গৌতম এবং কমলা অনুমান করে যে কিলার প্রথমে একটি কিউট পাপ্পি কিনত এবং সেটাকে ডাস্টবিনের পাশে রেখে দিত। মেয়েরা এই পাপ্পি দেখে গাড়ি থামাতো, তখন সেই কিলার তাদের বলতো, এই কুকুরটি আমার, দয়া করে এটি আমাকে দিয়ে দাও। মেয়েরা যখন তার কাছে এই পাপ্পিটি দিতে যেত তখন সে কোনো না কোনোভাবে তাদের অজ্ঞান করে অপহরণ করত। পরের দিন দেখা যায় কিলার এই একই প্ল্যানিং করে নতুন একটি মেয়েকে অপহরণ করার চেষ্টা করছে। এরপর গৌতমের বাড়ির বাইরে একটি মৃতদেহ রেখে বার্তা পাঠানো হয়, যার উপর লেখা ছিল অ্যাডভান্স হ্যাপি বার্থডে। মৃতদেহ থেকে একটি অদ্ভুত গন্ধ আসছিল। গৌতম তার বন্ধু রাজনায়ককে একটি সাদা এবং একটি কালো পিগ আনতে বলে। রাজ তার কথা মতো দুটো পিগ এনে দেয়। গৌতম কমলাকে জানায় যে মৃতদেহ থেকে একটি সাদা পিগের মতো গন্ধ আসছিল। এই একই গন্ধ সে ওই দিন মৃত মেয়েটির মধ্যে থেকেও পেয়েছিল। এরপর তারা সমস্ত পিগ ফার্মে গিয়ে অনুসন্ধান শুরু করে, কিন্তু কোনো পিগ ফার্মেই এমন মালিক পাওয়া যায় না যার সাথে কিলারের কোনো মিল পাওয়া যায়। এদিকে পুলিশ অফিসার মুথু সে একটি লোককে গৌতমের উপর নজরদারি করার জন্য রেখে দিয়েছিল। মুথু জানতে পারে যে গৌতম এবং তার দল পিগ ফার্মে যাচ্ছে। মুথু গৌতমের খোঁজে নতুন একটি পিগ ফার্মে গিয়ে পৌঁছায়। এখানে আমরা সেই কিলারকে দেখতে পাই, অর্থাৎ এই সেই পিগ ফার্ম যার মালিক এই কিলার। কিলার প্রথমে মুথুকে দেখে ভয় পায়, কিন্তু পরে সে তাকে অজ্ঞান করে তার ডেরায় নিয়ে আসে। এখানে আমরা দামিনীকেও দেখতে পাই। কিছুক্ষণ পর কিলার যখন চলে যায়, দামিনী মুথুর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর আবার সেই কিলার সেখানে চলে আসে, কিন্তু এইবার সে মুথুকে হত্যা করতে এসেছিল। এদিকে সমস্ত পিগ ফার্মে অনুসন্ধান করার পরও গৌতম এবং তার দলবল তেমন কোনো প্রমাণ জোগাড় করতে পারে না। তবে কমলা পুরোপুরি নিশ্চিত ছিল যে এই কিলার এই পিগ ফার্মগুলোর মধ্যে যে কোনো একটিতে রয়েছে। কোনো ফলাফল না পেয়ে গৌতম দুঃখী হয় এবং সিদ্ধান্ত নেয় আজ রাতে সে একা থাকবে। সেই রাতে তার বাড়ির সামনে একটি গাড়ি আসে। গৌতম কিলারের উপস্থিতি টের পেয়ে যায় এবং হাতে একটি ক্যাকটাস নিয়ে বাইরে চলে আসে। গৌতম কিলারের এই গাড়িটিকে স্পর্শ করে। বন্ধু রাজনায়ক গাড়ি নিয়ে কিছুটা দূরে অপেক্ষা করছিল। এখানে সে ভুলবশত তাড়াহুড়ো করে ফেলে এবং গাড়ি নিয়ে কিলারের পিছু করতে শুরু করে দেয়। রাজনায়ক দীর্ঘ সময় ধরে গাড়িটিকে ধাওয়া করতে থাকে। দুর্ভাগ্যবশত রাজনায়ক কিলারের হাতে নিহত হয়। কিলার রাজনায়কের ফোন থেকে গৌতমকে ফোন করে জানায় যে সে দামিনীকে তার জন্মদিনের দিন হত্যা করবে। পরের দিন গৌতম রাজনায়কের মৃত্যুর কথা জানতে পারে এবং খুবই দুঃখী হয়। বন্ধু রাজনায়ক ছিল তার চোখ এবং সত্যিকারের বন্ধুও। ময়না তদন্তকারী ডাক্তার গৌতমকে রাজনায়কের জিনিসপত্র ফেরত দেয় এবং জানায় যে কিলারের ডান হাতের ছোট আঙুল কেটে গেছে। এসব জানার পর গৌতম কমলাকে জানায় যে সে আর কিলারের পিছনে যাবে না। এতে কমলা খুবই রেগে যায়। সে বলে, যদি তুমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেবে তাহলে কেন আমাকে এই কেসের মধ্যে জড়ালে? হুইল চেয়ারে বসে থাকা কমলা এই কেসটির সমাধান দেখতে চায়, কিন্তু গৌতমের সাহায্য ছাড়া তার কাছে আর কোনো অপশন নেই। কমলা গৌতমকে বলে, যদি আমি কলেজের সিঁড়ি থেকে পড়ে না যেতাম তাহলে আমি এই কেসটি আজ একাই সমাধান করে নিতাম। কলেজের এই কথাটা শুনে গৌতমের কিছু একটা সন্দেহ হয় এবং সে কমলাকে নিয়ে সোজা সেই কলেজে গিয়ে তদন্ত শুরু করে। 1.5 বছর আগে এই কলেজে একটি ছাত্রকে খুন করা হয়েছিল। সেই ঘটনার তদন্ত করতে কমলা তখন এখানে এসেছিল। এখানে তারা সিসি ফুটেজ চেক করে এবং একজন সন্দেহজনক ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। গৌতম এবং কমলা প্রিন্সিপালের সাথে কথা বলে এবং জিজ্ঞাসা করে কে এই ব্যক্তি যিনি এই ভিডিওতে আপনার পাশে বসে আছেন। প্রিন্সিপালের কথা অনুযায়ী তিনি ওই ব্যক্তিকে চেনেন না, তবে তিনি লক্ষ্য করেছিলেন ওই ব্যক্তি বাঁহাতি। এছাড়াও তিনি লক্ষ্য করেন পুরো অনুষ্ঠান চলাকালীন সময় ওই ব্যক্তি তার ডান হাত পকেটে রেখেছিল। কথাগুলো শোনার পর গৌতমের মাথায় হঠাৎ কিছু আইডিয়া আসে এবং সে তৎক্ষণাৎ রাজনায়কের জিনিসপত্রগুলো ঘাঁটাঘাঁটি করে এবং সে নিশ্চিত হয় যে কিলারের ডান হাতের ছোট আঙুল নেই। আসলে এটি একটি ক্লু ছিল যেটা গৌতমের বন্ধু রাজনায়ক তার জন্য রেখে গিয়েছিল। কিলার যেদিন গৌতমের বাড়িতে এসেছিল তখনই গৌতম তার গাড়ি স্পর্শ করে কিছু একটা মাপ নিয়েছিল। এখন সে এই তথ্যের উপর নির্ভর করে বিভিন্ন গাড়ি নির্মাণকারী কোম্পানির সাথে যোগাযোগ করে এবং শেষ পর্যন্ত সেই কাজে সফল হয়। একটি গাড়ি কোম্পানির কর্মচারী জানায় যে আপনার বর্ণনার সাথে মিলে যায় এমন একজন ব্যক্তি আছে যার নাম অঙ্গুলিমাল। তার একটি হোটেল এবং একটি পিগ ফার্মও আছে। কিলারের সন্ধান পেয়ে গৌতম এবং কমলা সেই পিগ ফার্মে গিয়ে পৌঁছান,
কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে অঙ্গুলিমাল বাইরে গেছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে গৌতম তার অফিসে খোঁজাখুঁজি করতে শুরু করে। এই অনুসন্ধানের মধ্যে গৌতম একটি ম্যাপ খুঁজে পায় এবং সেটি কমলাকে দেখায়। এরপর সিন শিফট হয় এবং আমরা দামিনীকে দেখতে পাই। এই বন্দি কোঠারিতে দামিনী একটি মহিলাকে দেখতে পায়, যিনি বহু বছর ধরে এখানে বন্দী আছেন। দামিনী জিজ্ঞাসাবাদে মহিলা জানান তার নাম রেচেল। রেচেল অঙ্গুলিমালের শিক্ষিকা ছিলেন। অঙ্গুলিমাল একটি অনাথ আশ্রমেই বড় হয়েছে। শৈশবে রেচেল তাকে শাস্তি দিয়েছিলেন, আর তার প্রতিশোধ অঙ্গুলিমাল এখন নিচ্ছে। অপরদিকে কমলা ম্যাপে ম্যাচস্টিক লাগিয়ে গৌতমের জন্য চিত্রটি বোঝা আরও সহজ করে দেয়। গৌতম তার আঙুলের সাহায্যে ম্যাপের চিত্রটি মনে রাখে। এরপর গৌতম এবং কমলা সিদ্ধান্ত নেয় যে তারা দুজনে মিলে দামিনীকে উদ্ধার করবে। কমলার দেখানো পথ অনুযায়ী গৌতম গাড়ি চালায়। এদিকে অঙ্গুলিমাল দামিনীকে একটি ফ্যাক্টরিতে নিয়ে আসে এবং সেখানে একটি চেয়ারে বসিয়ে দেয় এবং তার সামনে শিক্ষিকা রেচেলকেও রাখে। আসলে অঙ্গুলিমাল তার শৈশবে সেই ঘটনাটি পুনরায় সৃষ্টি করতে চাইছিল, যেখানে রেচেল তাকে হস্তমৈথুন করার জন্য শাস্তি দিয়েছিলেন। শাস্তি হিসাবে রেচেল তাকে প্রতিদিনই মারধর করত। এখানে অঙ্গুলিমাল তার শিক্ষিকার সামনে সেই একইভাবে ক্ষমা চাইতে থাকে, যেভাবে সে ছোটবেলায় চাইত। এই নাটকের শেষে অঙ্গুলিমাল দামিনীকে হত্যার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই গৌতম এবং কমলা সেই জায়গায় পৌঁছে যায়। তাদের ভিতরে ঢোকার সাথে সাথেই ফ্যাক্টরির মধ্যে থাকা অ্যালার্ম বাজতে শুরু করে। অঙ্গুলিমাল গৌতমকে দেখতে পায় এবং গৌতমকে মারার জন্য ছুটে আসে। ঠিক তখনই এলাকায় পাওয়ার কাট হয়ে যায়। অ্যাকচুয়ালি কমলের মা এই এলাকার বিদ্যুৎ কেটে দিয়েছিলেন। অন্ধকারের মধ্যেই অঙ্গুলিমাল গৌতমকে খুঁজতে থাকে এবং সে গৌতমকে বলে, আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। হয় আমি তোমাকে মারব, নয় তুমি আমাকে মেরে ফেলবে। তখন গৌতম তার সামনে আসে এবং অঙ্গুলিমাল তার পেটে আঘাত করে তাকে আহত করে। গৌতম বৈদ্যুতিক শক দিয়ে অঙ্গুলিমালকে অচেতন করে দেয়। অচেতন হওয়ার পর গৌতম তার হাতগুলো শিকল দিয়ে বেঁধে দেয় এবং তারপর সে বন্দি দামিনীকে মুক্ত করে। যখন তারা এখান থেকে পালাচ্ছিল, অঙ্গুলিমাল জোরে জোরে চিৎকার করতে থাকে। সে বলে, দয়া করে আমাকে এখানে একা রেখে যেও না, আমি এখানে একা থাকতে চাই না। এটা শুনে দামিনীর খারাপ লাগে, তাই দামিনী সেই জায়গায় চাবিটিকে রেখে চলে যায়। অঙ্গুলিমাল সেই চাবিটি নিতে এগিয়ে আসে, কিন্তু তার শিক্ষিকা রেচেল ওই চাবিটিকে গিলে নেয়। অঙ্গুলিমাল তাকে আঘাত করে চাবিটি বের করে এবং শিকল থেকে নিজেকে মুক্ত করে নেয়। যখন সে বাইরে আসে তখন আর কাউকেই দেখতে পায় না। পরের দিন পুলিশ দামিনীকে প্রেসের সামনে বসিয়ে দেয়। দামিনীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, আমি ওই ব্যক্তির মধ্যে কোনো সাইকো কিলারকে দেখিনি, বরং আমি তার মধ্যে একটি ছোট্ট শিশুকে দেখেছি যার একাকিত্বের সুযোগ নেওয়া হয়েছিল। যদি আমি তার মা অথবা বোন হতাম, তাকে হয়তো এতটা ভালোবাসা দিতাম যেটা পেয়ে সে কখনোই এই ধরনের কিলার হয়ে উঠত না। দামিনী তার সহানুভূতি প্রকাশ করে। অঙ্গুলিমাল বুঝতে পারে যে অবশেষে কেউ তাকে বুঝতে পেরেছে। হয়তো এই প্রথমবার কেউ তাকে ভালোবাসার দৃষ্টিতে দেখেছে। নিজের ভুল এবং হার স্বীকার করে অঙ্গুলিমাল একটি পাহাড় থেকে ঝাঁপ দেয়। আর এখানেই এই মুভিটির এন্ড হয়ে যায়। মুভিটির ডাইরেক্টর বা গল্পের লেখক অঙ্গুলিমাল নামক চরিত্রের খারাপ দিকটা আমাদের দেখিয়েছেন। সিনেমার মধ্যে তার ভালো দিকটা অর্থাৎ তার ছেলেবেলার কাহিনীটা সেভাবে ফুটিয়ে তুলতে পারেনি। এটাও বলা খুব গুরুত্বপূর্ণ যে আজ সে কেন এমন হয়েছে। আসলে ছেলেবেলায় অঙ্গুলিমালের সাথে অনেক বাজে আচরণ করা হয়েছিল, যেটা পরবর্তীকালে তাকে একজন সাইকো কিলারে পরিণত করে। একজন শিক্ষকের কাজ শেখানো, কিন্তু একবার একটি ভুলের জন্য প্রতিদিন সেই একইভাবে শাস্তি দেওয়া, সেটাও তো ভুল। যাই হোক, আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং নিয়মিত আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।